আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব লীগের। এরপরেই জানিয়ে দিব, অধিকৃত গোলানে বসতি স্থাপন দ্বিগুণ করেছে ইসরায়েল। এরপরেই জানাবো, সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ। এদিকে ইরানের উপর মার্কিন চাপের ব্যর্থতা এবং ইসরায়েলি হামলা অব্যাহত থাকার আভাস। এবং সর্বশেষ জানাবো, গাজায় নিহত আরও ৪৬ ফিলিস্তিনি, প্রাণহানি ৪৫,০০০ ছুঁই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সমর্থন আরব দেশগুলোর। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সেদেশে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। দেশটির সামনে রয়েছে নানা অনিশ্চয়তা। বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় শান্তিপূর্ণভাবে দামেস্কের ক্ষমতা হস্তান্তর প্রতিক্রিয়া নিয়ে এক বৈঠক করেছে আরব দেশগুলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আরব লীগের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করে প্রতিবেশী দেশ জর্ডান। এতে অংশ নেয় জর্ডান, সৌদি আরব, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা স্থানান্তর প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লীগের দেশগুলো। বন্দর নগরী আকাবায় অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছে তারা। যৌথ ঘোষণায় বলা হয়, সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে। যৌথ ঘোষণায় সিরিয়ার বিদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলা হয়, নাগরিকরা যেন জাতিগত, গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের শিকার না হন। একই সঙ্গে দামেস্কে সব নাগরিকের জন্য ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার আহ্বান জানায় আরব লীগ। যৌথ ঘোষণায় সিরিয়ার বিদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলা হয়, নাগরিকরা যেন জাতিগত, গোষ্ঠীগত ও ধর্মীয় বৈষম্যের শিকার না হয়। একই সঙ্গে দামেস্কে সব নাগরিকের জন্য ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার আহ্বান জানায় আরব লীগ। যৌথ ঘোষণায় বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৫৪ রেজুলেশনের মূলনীতি অনুযায়ী জাতিসংঘ ও আরব লীগের সমর্থন নিয়ে সিরিয়ার রাজনৈতিক প্রতিক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। সিরিয়া সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের ঘোষিত পথ নকশার ভিত্তিতে ২০১৫ সালে এই রেজুলেশন গৃহীত হয়েছিল। বৈঠকের ফাঁকেই জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইর পিডারসন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে আলাপ করেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও। ধারণা করা হচ্ছে, সিরিয়ার পরবর্তী পরিস্থিতিতে তুরস্ক যেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকৃত গোলানে বসতি স্থাপন দ্বিগুণ করেছে ইসরায়েল। অধিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির সরকার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। বাশার আল আসাদের পতনের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস এই তথ্য প্রকাশ করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইরাক এই পদক্ষেপের নিন্দা করেছে। নেতানিয়াহুর অফিস জানায়, সিরিয়ায় যুদ্ধ এবং নতুন রণাঙ্গনের প্রেক্ষাপটে গোলানে জনসংখ্যা উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন এবং জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে সরকার সর্বসম্মতভাবে ৪০ মিলিয়ন শেকেল অনুমোদন করেছে। ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমির বেশিরভাগ এলাকা দখল করে রেখেছে। তারা এলাকাটি ১৯৮১ সালে সংযুক্ত করে নেয়, যা কেবল যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ কর্মকর্তাদের বলেছেন, সিরিয়ার বিদ্রোহী নেতারা উদার ভাবমর্যাদা উপস্থাপন করা সত্ত্বেও দেশের প্রতি আশু, ঝুঁকি এবং সিরিয়ার সর্বশেষ ঘটনা প্রবাহের কারণে হুমকি বেড়ে গেছে। গোলানে ২৪,০০০ দ্রুজ বসবাস করে। এই আরব সংখ্যালঘুরা মুসলিম দাবি করলেও তাদের রীতিনীতি ইসলামী বিধানের সাথে স্বীকৃত নয়। তাদের বেশিরভাগই নিজেদের সিরিয়ান হিসেবে দাবি করে। সূত্র আরব নিউজ এবং অন্যান্য। সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ।
সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম। সেই সঙ্গে অস্ত্র হাতে পাওয়ার অন্য উপায়ও তারা খুঁজছে বলে জানিয়েছেন তিনি। আসাদের শাসন আমলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করত। এই পথে ইরাক ও সিরিয়ার সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছাতো, কিন্তু ৬ ডিসেম্বর বিদ্রোহীদের ইরাক সীমান্তে দখল নেয় এবং ২ দিন পর রাজধানী দামেস্কো দখল করে। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে নাইম কাশেম বলেন, এই মুহূর্তে আমরা সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছি, তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র। নতুন সরকার ক্ষমতা এলে হয়তো এই পথ আবার সচল হবে, নাইলে আমরা অন্য উপায় খুঁজে নেব। আসাদ সরকারকে সহায়তা করতে ২০১৩ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠী সিরিয়ার যুদ্ধে অংশ নেয়, তবে গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছালে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সরিয়ে নেয়। আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, যার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের ৫ দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটছে। নাইম কাশেম বলেন, সিরিয়ার নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাদের নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না, তবে আমরা আশা রাখি লেবানন ও সিরিয়ার জনগণ এবং তাদের সরকার সহযোগিতা বজায় রাখবে। তিনি আরো বলেন, আমরা আশা করি নতুন শাসক ইসরায়েলকে শত্রু হিসেবেই বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। আর এই বিষয়ের উপর নির্ভর করে সিরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক প্রকৃতি। লেবাননের দক্ষিণ সীমান্ত প্রায় ১ বছর ধরে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত চলছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটেই এই সংঘাত শুরু হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারের অভিযান চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতা ও হাজারের বেশি সেনাকে হত্যা করেছে। পাশাপাশি লেবাননের কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয়। ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরানের উপর মার্কিন চাপের ব্যর্থতা এবং ইসরায়েলি হামলা অব্যাহত থাকার আভাস। আমেরিকার প্রকাশনা ন্যাশনাল ইন্টারেস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখে কোনো সাফল্য অর্জন করতে পারবে না। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হামলা, বহুমেরু কেন্দ্রিক বিশ্ব গঠনে বলিভারিয়ান জোটের সমর্থন, আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারীদের ব্যাপকভাবে দমনের বিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিবরণ, সিরিয়ায় তুরস্কের কর্মকাণ্ডের বিরুদ্ধে জার্মানিতে কুর্দি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আর শামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পর্ক থাকার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্বীকারোক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখে কোনো সাফল্য অর্জন করতে পারবে না। এই বিশ্লেষণে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ও আঞ্চলিক নীতি সমূহের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে লেখা হয়েছে, ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অবশ্যই এই অঞ্চলে নতুন বাস্তবতা মেনে চলতে হবে। আল আলমের মতে, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডোনাল্ড আর কলিন্স আল জাজিরার সাইটে লেখা এক নিবন্ধনে ফিলিস্তিনিকে সমর্থনকারী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মার্কিন সরকার ও পুলিশের সহিংস কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন। তিনি বলেন, বর্তমানে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি দমন অভিযান চলছে। গাজায় নিহত আরো ৪৬ ফিলিস্তিনি, প্রাণহানি ৪৫,০০০ সুই। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় আরো অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা প্রায় ৪৫,০০০ পৌঁছে গেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়েছে ৪৪,৯৭৬ জনে। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস হামলা অব্যাহত রেখেছে। উল্লেখ, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি হামলার কারণে প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।